আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 30 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আরোহী মনে মনে বলছে, ভুল হচ্ছে না তো কিছু? বিশাল বড় জায়গা নিয়ে শিকদার বাড়ি রাজপ্রাসাদের থেকে কম কিছু নয়। কারো দৃষ্টি একবার পড়লে দৃষ্টি ফেরাতে পারবে না নিশ্চিত। শিকদার বাড়ি বিশাল বড় রাজকীয় প্রবেশ গেটে দিয়ে প্রবেশ করলো সানির গাড়ি। সানির গাড়ি থামাতেই 7-8 জন কর্মচারী এগিয়ে আসে। সানি হাসি মুখে চলে যেতে বলে তার কোনো সাহায্য প্রয়োজন নেই এই বলে। সানির অনুমতি পেয়ে তারাও চলে আসে। সানি শিকদার বাড়িতে প্রবেশ করতে ছুটে আসে নাদিয়া আর রেজা। সানি দুইজনকে কুলে তুলে নিয়ে আদর করে দেয়। সানির আসার খবর শুনে ছুটে এলো রেহানা বেগম আর শেফালি বেগম। সানি জড়িয়ে ধরল দুজনকে। সকলের মধ্যে কথা হলো কিছু সময়। সাইফ রেজওয়ান শিকদার সিঁড়ি থেকে দাঁড়িয়ে বললেন, সানি আব্বু আমার ঘরে আসো। সানি বলে, আসসালামু আলাইকুম বড় আব্বু। ওয়ালাইকুম আসসালাম, এসো আমার ঘরে। সানি তখনই চলে গেল সাইফ রেজওয়ান শিকদারের ঘরে। সাইফ রেজওয়ান শিকদার সানিকে বসতে বললেন। সোফায় বসে পড়ে সানি। সাইফ রেজওয়ান শিকদার কিছু সময় তার শরীরের আরই হসপিটালে খোঁজ খবর নিলেন। এরপর সানিকে উদ্দেশ্য করে বলে, আমাদের ব্যবসা কবে থেকে সামলাচ্ছ? রাজনীতি করবে না মেনে নিয়েছি, কিন্তু ব্যবসা, তোমার বাবার ব্যবসা কে সামলাবে? সানি যেন এই মুহূর্তে ভীষণভাবে অসহায় হয়ে পড়ল। কোনটা সামলাবে সে? নিজের স্বপ্ন, খানবাড়ির ব্যবসা নাকি শিকদার বাড়ির? হিমশিম খাচ্ছে সব মিলে সানি। সানি তবু মনে সাহস নিয়ে ছোট করে জবাব দিল, সামলে নেব। কবে থেকে শিকদার বাড়ির বড় ছেলে তুমি? তোমার কি দায়িত্ব নেই? এসব দায়িত্ব কে নেবে? সানি বলে, নিব বড় আব্বু। শুনলাম খানবাড়ির ব্যবসা যোগ দিয়েছ, শিকদার বাড়ির ব্যবসা সামলাবে কিভাবে? আমাদের ব্যবসা তো আর ছোটখাটো ব্যবসা নয়। সানি বুঝতে পারলো এইভাবে তাকে ডাকার কারণ কি। সে জানতো এমনটাই হবে, আর তার ধারণা সত্যি হলো। সানি ছোট করে জবাব দিল, দুপুরের পর আসবো অফিসে। সাইফ শিকদার বলে, সেটা তোমার ইচ্ছে, কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমি জানি না খানবাড়ির ব্যবসা তোমার কেন যোগ দিতে হবে। শিকদার বাড়ির ছেলেকে তার কি পেয়েছে? আমাদের ব্যবসা খানবাড়ি থেকে 3 গুণ বড়, আর তুমি চুপচাপ তাদের কথা শুনছ। সানি চাইছে না এ প্রসঙ্গে কথা বাড়াতে, তাই কথা এড়িয়ে বলে, সামলে নিব সবটা আমি, আসি তাহলে বড় আব্বু। সাইফ রেজওয়ান শিকদার বুঝতে পারল সানি বিষয়টি এড়িয়ে যেতে চাইছে, তাই সে আর কথা বাড়ালো না। স্বাভাবিকভাবে বলল, নাস্তা করে যাও। সানি মুচকে হেসে বলে, জানেন তো বড় আব্বু, আমি কিছু খাবো না। সাইফ রেজওয়ান শিকদার নিজের রাগ সংযত করে বললেন, আর কত বছর এভাবে জেদ ধরে থাকবে? দুঃখিত বড় আব্বু, জেদ আমি নয় আপনি ধরে আছেন। আমার কথায় কষ্ট পেলে মাফ করবেন আমাকে। তার মানে শিকদার বাড়িতে তুমি আর আসছো না? সানি বলে, আপনি চাইলেই আসবো, কিন্তু সাথে আমার মাও আসবে। এমনকি তাকে প্রাপ্য সম্মান দিয়ে এই বাড়িতে আনতে হবে। তবে এই বাড়িতে আসবো, এই বাড়ির খাবারটাও গ্রহণ করব। যে ঘরে আমার মার জন্য অন্ন নেই, সেই ঘরে আমার জন্য রাজকীয় খাবার সাজিয়ে রাখলেও আমি ফিরেও তাকিয়ে দেখব না। মাফ করবেন বড় আব্বু, আপনি আমাকে ভালোবাসেন, আমার শরীরে আপনার ভাইয়ের রক্ত বইছে, তাই কিন্তু এই শরীরে খানবাড়িরও অস্তিত্ব রয়েছে। আমাকে তো ঠিক মেনে নিচ্ছেন, তাহলে খানবাড়ির মেয়েকে কেন মেনে নিতে পারছেন না? কোনোদিন সম্ভব নয় এটা। সানি বলে, তাহলে আমি আসছি না এই বাড়িতে। আমাদের ভালোবাসায় কিসের কমতি রয়েছে তোমার খানবাড়ির মায়া ত্যাগ করতে পারছো না? আমি আপনাদের ভালোবাসায় কখনো প্রশ্ন করিনি। আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন। শিকদার বাড়ির প্রথম পুত্র সন্তান আমি, আপনাদের স্বপ্ন। কিন্তু আমি আমার মায়েরও স্বপ্ন। এই শৈলে যেমন শিকদার বাড়ির রক্ত বইছে, তেমন খান বাড়িরও মেয়ের গর্ভ জন্ম হয়েছে আমার। আমাকে 10 মাস গর্ভে বহন করেছে, তার সারা জীবনের স্বপ্ন বহন করা আমার দায়িত্ব। তবে আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব পালন করব। শিকদার বাড়ির আমার যা দায়িত্ব আমি পালন করব, পিছু পা হব না। তুমি কি আমাকে দায়িত্ব বুঝাচ্ছ? জানি না, তবে একটা বিধবা মেয়েকে বের করে দেওয়া এটা কোনো দায়িত্বশীলতার ভেতর পড়ে না আমার জানা নেই। বড় আব্বু, আমি এই বিষয়ে কথা বলতে চাইছি না। আমি চাই না আমার কোনো কথায় আপনি আঘাত পান। আমি আপনাকে সম্মান করি, আপনাকে ভালোবাসি। আমি আপনাকে জোর করব না, আপনার ভুলও ধরছি না। আমি আপনার কোনো অবাধ্য হতে চাইছি না। দয়া করে এমন কথা বলবেন না আমি অবাধ্য হতে বাধ্য হই। সাইফ রেজওয়ান শিকদার গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, তবে মনে রেখো আমি বেঁচে থাকতে খানবাড়ি কারো ছায়া এই বাড়িতে পড়তে দেব না। তুমি যত জেদ দেখাও না কেন, তোমার মার কথা শুনছো তো, যাও। দয়া করে মাকে এখানে টানবেন না। আমার মা শুধু আমার কাছে দুটো জিনিস চেয়েছে। আমার মা শুধু আমার কাছে 2টা জিনিস চেয়েছে, আমি যাতে রাজনীতিতে আর আপনাদের মাফিয়া জগতে যেন নিজের ছায়া না পড়তে দেই, আর পৃথিবীতে যে প্রান্তে থাকি একবার হলেও আমার মুখটা যেন তাকে দেখতে দেই, কারণ আমি তার একমাত্র আপনজন, আর বাকি থেকেও নেই। এছাড়া আপনাদের বাড়িতে থাকা আশা এসব নিয়ে কখনো কিছু বলেনি। যা করছি আমি স্বেচ্ছায়, কারণ আপনাদের সব আছে আর আমার মার শুধু আমি আছি। আসি বড় আব্বু। সানি চোখ জোড়া লাল হয়ে আছে। নিজেকে সংযত করে বেরিয়ে এলো সাইফ রেজওয়ান শিকদারের ঘর থেকে। সাইফ রেজওয়ান শিকদার সানির যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। সানি সিঁড়ি বেয়ে নামতে নজর পড়ে সোফায় বসে কফি খাচ্ছে একটা মেয়ে।
পরনে সাদা রঙের টপস আর কালো জিন্স। যদি এমন চলাফেরা পোশাক তার পছন্দ নয়, কিন্তু কারো ব্যক্তিত্বে বিষয়ে মাথা ঘামানো এটা তার পছন্দ নয়। তবে সবসময় এড়িয়ে চলে এসব। তবে তার চিন্তা আর বাকি নয় মেয়েটিকে। সৌজন্যর খাতিরে সানি নিজ থেকে কথা বলল, কেমন আছো তোহা? তোহা ঘাড় ঘুরিয়ে তাকালো। সানিকে চিনতে কষ্ট হলো না তার। তোহা বিরক্ত আর অবাক দুটোই একসাথে হলো। সানিকে তার বিরক্ত লাগে আগে থেকেই। সানিকে নিয়ে তার বাবার মাতামাতি, বিরক্তের কারণ সানির প্রতি। আর অবাক হলো সানির পরিবর্তনে। সানি উজ্জ্বল শ্যামলা বর্ণের হলেও চেহারা বেশ মায়াবী। সুদর্শন, তার পোশাক বেশ গুছালো। আর এই 6 বছর নিজেকে যেন আরো পরিপাটি করে তুলেছে। তুহাও সৌজন্যর খাতিরে উঠে দাঁড়ায়। সানির দিকে তাকিয়ে বলে, ভালো আপনি? সানি বলে, আলহামদুলিল্লাহ। এসেছিলে কখন, আর চলে যাচ্ছেন নাকি? সানি বলে, হ্যাঁ চলে যাচ্ছি, কাজ রয়েছে, যেতে হবে। আসি তাহলে, পরে কথা হবে। ঠিক আছে। সানি চলে যেতে তোহা সোফায় বসতে বসতে বলে, অসহ্য। সানি বাইরে এসে গাড়ির দরজা খুলতেই শিপন তাজওয়ান শিকদার সামনে এসে দাঁড়ালেন। সানি তার সঙ্গে কুশল বিনিময় করলো কিছু সময়। শিপন তাজওয়ান শিকদার খুশি তো হলো সানিকে দেখে। সানি কিছু সময় কথা বলে এরপর বলে, আসি তাহলে ছোট আব্বু। তুমি একা এইভাবে কেন ঘোরাফেরা করো? কোনো সেফটি রাখো না? তুমি জানো তোমার শত্রু কত? সানি হাসি মুখে বলে, আমার কোনো শত্রু নেই, চিন্তা করবেন না। শিকদার বাড়ি বড় ছেলে তুমি, আমাদের রত্ন। তুমি জানো কত মানুষ শিকদার বাড়ি ক্ষতি চাই? তুমি সেফটি ছাড়া ঘর থেকে বের হবে না। আমি তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি কতগুলো সিকিউরিটি গার্ড। সানি বলে, প্রয়োজন নেই, কিছু হবে না আমার, আসি ছোট আব্বু। সানি আর কথা বাড়ালো না, চলে এলো শিকদার বাড়ি থেকে। একরাশ মাথায় দুশ্চিন্তা ভর করে রয়েছে। সারাদিন বাসায় যায়নি, কিচ্ছু ভালো লাগছে না। সব কিছু যেন এলোমেলো হয়ে আছে। যত গোছাতে চাচ্ছে তত এলোমেলো হয়ে যাচ্ছে। সব কিছু মিলে হিমশিম খাচ্ছে সে এমন ভুলের শাস্তি পাচ্ছে যে ভুল সে করেনি। দুই পরিবারে দ্বিধাদ্বন্দ্বে হারিয়েছে শৈশব কৈশোর বয়সের জীবনের আনন্দ। রাত 9টার ভেতর সবাই বাড়িতে চলে আসতে হয়, এটাই খান বাড়ির নিয়ম। সকলে একসঙ্গে রাতের খাবার খাবে। সানি কখনো এই নিয়ম ভাঙেনি, তবে আজ ভাঙলো। বাড়ি ফিরতে মন নেই তার। শায়লা বেগমকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিরতে দেরি হবে। মাকে দুশ্চিন্তা রাখতে চায় না সে। শায়লা বেগম বুঝিয়েছেন তাড়াতাড়ি ফিরতে। সে তার বড় ভাইকে চিনে, কিন্তু সানি বলে দিয়েছে পরে সামলে নিবে সে। এই মুহূর্তে খানবাড়িতে ফিরলে দুশ্চিন্তায় আরো পাগল হয়ে যাবে সে। সারা ফোনের দিকে তাকিয়ে আছে, বেলকুনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সারাদিনে একবার কথা হওয়া দূর চোখেও দেখেনি সে। মনটা ভীষণ অস্থির হয়ে আছে। একবার সানি নম্বরে মেসেজ লিখছে, আর একবার মিশে ফেলছে। জড়তা লিখতে পারছে না। সব সময় যেন আকবারে কথা বলছে নির্লজ্জের মতো। কখনো সে তো বলেনি। অযথা বারবার কেন বিরক্ত করবে মানুষটাকে সে? আর করবে না বিরক্ত। সারা নিজের কাণ্ডের উপর নিজে অভিমান করে বসে আছে। সারা কেন এত ভাবে লোকটার কথা? সারাদিনে সেও একবার ফোনের মেসেজ করতে পারতো। কেন করবে? তাকে বলার কি রয়েছে? কি এমন গুরুত্বপূর্ণ সে তার জীবনে? নিজেকে ভীষণ নির্লজ্জ মনে হয় মাঝে মাঝে। বারবার কেন আটকে যায় এক মানুষটার কাছে? নিজের দায়িত্ববোধ হারিয়ে ফেলেছে এই মানুষটার মায়ায় পড়ে। ছাড়তেও পারছে না, ধরতেও পারছে না। মায়াটা যে গলায় আটকে থাকা কাটার মতো হয়েছে। নীরবে চোখের অশ্রু ফেলছে সারা। সারা মনে মনে আওড়ালো, এই কান্না, এই যন্ত্রণার জন্য দায়ী তুই নিজেই সারা। বারবার একই ভুল কেন করিস? ক্লান্ত হয়ে যাস না? সারা নিজের চোখের পানি মুছে শক্ত করলো নিজেকে। অভিমানটা আরো গাঢ় হয়ে এলো। রাত 10টা ফিরেনি সানি, কখনো এমনটা করেনি সানি। রায়হান খান রেগে মাথা তুলে রেখেছে বাড়ি। খান বাড়িতে থমথমে অবস্থা। সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ডাইনিং এর ঘরে। রায়হান খান রাগান্বিত কণ্ঠে বললেন, এটা কোন ধরনের স্বভাব? জানে না এই বাড়ির নিয়ম? নাকি এই বাড়িকে সে তার নিজের বাড়ি মনে করে না? শায়লা বেগম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ভাইয়ের উপর কথাই বলতে পারছে না। শায়লা বেগম বলছেন, আজ দেরি হবে, কাজ রয়েছে। কিন্তু রায়হান খান মানতে নারাজ। এক প্রকার জেদি স্বভাবের মানুষ সে। 2-1 দিন নিয়মে ব্যতিক্রম হতেই পারে, এটা তো রেগে যাওয়ার কারণ কি? সাফি সারাদিন ব্যস্ত থাকায় ঠিকভাবে খোঁজখবর নেই। ভার্সিটিতেও যায়নি আজ। সারা আর হিউ যায়নি 2-1টা ক্লাসের জন্য। সবাই টুর্নামেন্ট আর প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। সাফি তাদের যেতে বারণ করেনি, আবার যেতেও বলেনি। তারা নিজ ইচ্ছেই যায়নি ভার্সিটিতে। সাফি কিছু সময় দাঁড়িয়ে সব কথা শুনছিল। এরপর সাফি সারার দিকে এগিয়ে এসে কানে ফিসফিস করে বলে, সানিকে মেসেজ দিয়েছিলি তুই, কখন আসবে? সারা সাফির দিকে অবাক হয়ে তাকালো। তার ভাই তাকে কেন জিজ্ঞেস করছে? সারা অবাক হয়ে না সূচক মাথা নাড়ালো। সাফি আবারও কানে ফিসফিস করে বলে, মেসেজ দে, বল কখন আসবে। ভাইয়ের কথা অনুযায়ী সারা চুপচাপ মেসেজ দিল সানিকে, কখন আসবেন। মিনিট 5 দুজনে ফোনের দিকে তাকিয়ে আছে। দুইজনেরই সানির উত্তরে অপেক্ষা। মিনিট 5 পর মেসেজ এলো, আমার অপেক্ষা করিস না। জবাবে সারা কপাল কুঁচকে এলো। এই বাক্য লেখার মানে কি? সাফির হাত পা ঠান্ডা হয়ে এলো। ভয়ে বুকটা তৎক্ষণাৎ কেঁপে উঠল তার। সাফি তাড়াহুড়া করে বলে, বাবা আমি সানির হাসপাতালে যাচ্ছি।
রায়হান খান রাগী কণ্ঠে জবাব দিলেন, দরকার নেই, ওর জন্য সবাইকে কেন বিভ্রান্তিতে পড়তে হবে? ও যখন নিজের নিয়ম বানিয়ে ফেলেছে সেখানে আমাদের কিছু বলার নেই। খাওয়া দাওয়া করে যার যার ঘরে শুয়ে পড়ো। ওর তো ওর মার সঙ্গে কথা বলেই নিয়েছে, আর তার মা তো অনুমতি দিয়ে দিয়েছে। সেখানে তোমার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। মার ছেলে বুঝে নিবে। শায়লা বেগম দীর্ঘশ্বাস ফেললেন বড় ভাইয়ের করা জবাবে। ভুল করেছে, শাস্তি পেতেই হবে, বোঝা হয়ে পড়ে রয়েছে বাড়িতে। এখন আর কোনো কিছু নিয়ে মন খারাপ হয় না তার। চুপচাপ দাঁড়িয়ে রইলেন সে। সাফি এবার অনুনয়ের সুরে বললেন, প্লিজ বাবা। রায়হান খান কিছু বলতে গিয়ে আটকে গেলেন, এরপর থমথমে গলায় বললেন, যাও। সাফিকে এতটা উদ্বিগ্ন দেখে আয়াত কিছুটা আন্দাজ করতে পারল। হুট করে সাফি কেন হাসপাতালে যেতে চাইছে, রহস্য আছে, কোনো গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে। সাফি অনুমতি পাওয়া মাত্র সেই অবস্থা হাঁটা শুরু করলে। আয়াতও ছুটে সাফির পিছু পিছু। কি হচ্ছে সারা কিছু বুঝতে পারছে না, শুধু বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সারা। সাফি আর আয়াত ঘরের পরিহিত পোশাক পরে বেরিয়ে পড়েছে। সাফির কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। সাফি আয়াতের দিকে তাকিয়ে দ্রুত গতিতে বলে ওঠে, বাইক বের কর ফাস্ট। এক প্রকার পাগলের মতো ছুটে চলেছে দুই ভাই, পরনে বাসায় পরে থাকা সাধারণ পোশাক। আয়াদের পরনে টি শার্ট আর 3/4 প্যান্ট। দুইজনকে এইভাবে পাগলের মতো ছুটতে দেখে হাসপাতালে আশেপাশে সব লোক তাকিয়ে দেখছে। রাত যতই হোক না কেন হাসপাতালে ভিড় থেকেই থাকে। দুই ভাইয়ের রাস্তা যেন শেষ হচ্ছে না। সাফি এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো হাসপাতালে সানির পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে। দূর দূরান্ত পর্যন্ত নজরে পড়ল না তার। সাফি আর আজ ছুটে গেল সানির কেবিনের দিকে। তখনই একজন কর্মচারী তাদের পথে বাধা হয়ে দাঁড়ালো। তাদেরকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি আপনারা আর কোথায় যাচ্ছেন এভাবে? আয়াত হাঁপাতে হাঁপাতে বলে, ডক্টর সানি মেহরাজ শিকদারের কেবিনে যাচ্ছি। কর্মচারী না সূচক মাথা নাড়িয়ে বলে, সরি স্যার, আপনাদের পেশেন্টের কি কোনো ইমার্জেন্সি কেস? আজ সানি স্যার ইমার্জেন্সি কেস ছাড়া ওনাকে ডাকতে নিষেধ করেছেন। পাশ থেকে আরেকজন কর্মচারী এসে বললেন, সরি স্যার, ওনার কাছে তথ্যটা মিসিং। স্যার সন্ধ্যার পর থেকে ওনার কেবিনে কাউকে যাওয়া নিষেধ করে দিয়েছেন, এমনকি আমাদের যাওয়া নিষেধ করে দিয়েছেন। আর আপনারা নিশ্চয়ই জানেন সানি স্যারের সম্পর্কে। এই হসপিটালের মালিক তিনি। তার কথার বাইরে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নেই। আপনাদের পেশেন্টের ইমার্জেন্সি কেস হলে বলুন, আমাদের অনেক ভালো ডাক্তার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করছি। সাফিয়ারাদের ভয় যেন আরও তীব্র গাঢ় হলো। ভয়ে গলা শুকিয়ে এলো তাদের। সাফি খুব সহজে মাথা গরম করে না, শান্ত মেজাজের ছেলে সে। তবে এই মুহূর্তে ভীষণ চটে গেল সে। নিজেকে নিয়ন্ত্রণ করার অবস্থায় সে নেই। সাফি কর্মচারীদের উদ্দেশ্য করে বলে, আপনাদের কাছে কে পারমিশন চেয়েছে? চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দেব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।